মিহি সিজন 2 লিখেছেন রূপন্তী সরকার। কণ্ঠে আপনাদের অপ্রিয় পাঠিকা তাসনোভা। পর্ব 11। রাতের নিঝুম অন্ধকারে ঘরে ইয়াসপা একা বসে আছে। ওর কোলের উপরে কুকড়ে শুয়ে আছে ওর বিড়াল ম্যাও। ছোট্ট অবলা প্রাণীটির শরীরটা আজ বেশ খারাপ। সকাল থেকে কিছুই মুখে তোলেনি। হয়তো নিজের গ্রাম ছেড়ে হঠাৎ এই নতুন বাড়িতে আর অচেনা পরিবেশে খাপ খাওয়াতে পারছে না বলেই এই দশা। ওইদিকে পিপাই আর বাঘরা অবশ্য বাহিরে বাগানটাতেই নিজেদের মতো আস্তানা গেড়ে নিয়েছে। ইয়াসপা মায়ের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু মায়ের শরীরটা ক্রমান্বত বিষণ্ণভাবে কাঁপছিল। ওর এই অবস্থা দেখে ইয়াসপার চোখ দুটো ছলছল করে উঠল। ও বিড়াল ছানাটাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে করুণ সুরে বলল, মারে এমন করিস না মা, আর একটুখানি ধৈর্য ধর। সকাল হলে তোকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। একটু কষ্ট কর সোনা মা, আছে তো। ইয়াসপা নিজের মতো করে বকেই যাচ্ছে। ওর মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিচ্ছে। ইতিমধ্যে মাও দুবার বমি করে ফেলেছে। মায়ের নেতিয়ে পড়া শরীর দেখে ইয়াসপার বুকের ভেতরটা ভয়ে আরও দুরু দুরু কাঁপতে লাগলো। ও কিছুতেই বুঝতে পারছিল না এই রাতে ও কি করবে। ঠিক তখনই ঘরের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো জ্যোতি আর রহিম। ইয়াসপাকে এইভাবে উস্কো খুস্কো চুলে বসে থাকতে দেখে জ্যোতি দ্রুত এগিয়ে এলো। ও উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে বনু, এমন করছো কেন? তোমার বিলাইটা কি হয়েছে? ইয়াসপা নিজের কান্না ধরে রাখতে পারল না। ও প্রায় কাঁদো কাঁদো গলায় জ্যোতির দিকে তাকিয়ে বলল, দেখো না আপু, ও কেমন যেন করছে। আমি এখন কি করব? কোথায় যাব এত রাতে? আমার বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে। পাশ থেকে রুহি পরিস্থিতি বেগতিক দেখে সান্ত্বনা দিয়ে বলল, তুমি একদম প্যানিক করো না ইয়াসপা, দাঁড়াও, আমি এক্ষুনি পাপাকে কল করছি। পাপা ওকে এক্ষুনি অ্যানিম্যাল হসপিটালে নিয়ে যাবে। রুহি চটপট ফোন বের করে হৃদকে ডায়াল করলো, কিন্তু দুর্ভাগ্যবশত হৃদের ফোন তখন অন্য লাইনে ব্যস্ত ওয়েটিং দেখাচ্ছিল। রুহি আর সময় নষ্ট না করে তালিকায় থাকা পরবর্তী নাম অর্থাৎ ঋষভকে কল দিয়ে বসল। ঋষভ তখন বাড়িতে ছিল না, কোনো একটা জরুরি কাজে বাইরে গিয়েছিল। রুহির কল স্ক্রিনে ভেসে উঠতে ওর ফোন রিসিভ করে সরাসরি কাজের কথা এলো। কি হয়েছে? রুহি ওপাশ থেকে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কোথায় এখন? ঋষভ শান্ত গলায় জবাব দিল, বাহিরে একটা কাজে এসেছি, এনি প্রবলেম? রুহি আর কোনো ভূমিকা না করে মুখ ফসকে হুট করে বলে ফেলল, ভাইয়া ইয়াসপা খুব কাছে। হোয়াট? ওপাশ থেকে ঋষভের শান্ত কণ্ঠস্বর এক সেকেন্ডেই বজ্রের মতো গর্জে উঠল। বাকুল হয়ে এক নাগারে জিজ্ঞেস করলো, কাছে কেন? ও কোথাও আঘাত কি পেয়েছে? ওকে অনেক ব্যথা পেয়েছে? রুহি দাঁড়া, আমি এক্ষুনি আসছি। রুহিকে আর কোনো উত্তর দেওয়ার বা পুরো ঘটনাটি খুলে বলার ন্যূনতম সুযোগ না দিয়ে ঋষভ কলটা কেটে দিল। ওপাশে রুহি ফোনটা কানের কাছে ধরে একদম থ হয়ে দাঁড়িয়ে রইল। কল কাটার ঠিক কিছুক্ষণের মধ্যে ঝড়ের গতিতে রায়ান কোর্চের সদর দরজায় একটি গাড়ি এসে ব্রেক কষল। গাড়ি থেকে নেমে ঋষভ সিঁড়ি ভেঙে হন্তদন্ত হয়ে ওপরে ছুটে এলো। ওর চুলগুলো উস্কো খুস্কো, কপালে বিন্দু বিন্দু ঘাম আর চোখে মুখে অস্থিরতা। ও কোনো মতে ইয়াসপার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে সোজা ইয়াসপার দিকে ছুটে গেল। বাকিদের উপস্থিতির তোয়াক্কা না করে ও এক ঝটকায় ইয়াসপাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ও হৃৎপিণ্ড তখন কামারের নেহাইয়ের মতোই পিটছে। ও ইয়াসপার মুখের দুই হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, কি হয়েছে ইয়াস? কোথায় ব্যথা পেয়েছ দেখি? ইয়াসপা চোখ দুটো গোল গোল করে তাকিয়ে রইল। ও মনে মনে ভাবল, এই লোকটা কি পাগল হয়ে গেছে? ও আবার কখন ব্যথা পেল? ইয়াসপা একটু থতমত হয়ে ঋষভের হাত থেকে দুটো আলতো করে সরিয়ে দিয়ে বলল, আমি কোথাও ব্যথা পাইনি, আমার মাও খুব অসুস্থ। ইয়াসপার কথা শুনে ঋষভের উন্মাদের মতো চেহারায় হঠাৎ থমকে গেল। ও হুট করে রেগে গেল ইয়াসপার কাল ধরেই বলল, ইডিয়েট। এবার ওর নজর নিচে নামতেই দেখল ইয়াসপার কোলের উপরে একটা ছোট্ট নেতিয়ে পড়া বেচাল ছানা কাঁপছে। ও একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ঠিক তখনই করে এক কোণে দাঁড়িয়ে থাকা রুহি আর জ্যোতি মুখ টিপে মুচকি মুচকি হাসতে লাগলো। রুহি আর তো সুযোগ হাতছাড়া করলো না। ও নিজের দুই হাত কোমরে দিয়ে মুখটা ভীষণ রকম বাঁকিয়ে হুবহু ঋষভের গলার স্বর নকল করে ভেঙচি কেটে বলল, আমি ওকে বউ বলে মানি না, ও আমার বউ না। ঋষভ এক সেকেন্ড আগেই এই কাঠকোট্টা রূপে ফিরে এলো। ও চোখ দুটো সরু করে কটমটানির চাউনি নিয়ে রুহির দিকে তাকালো। রুহি অবশ্য ভয় না পেয়ে জ্যোতিকে নিয়ে আরও একটু হাসলো। ঋষভ এবার গলার স্বর গম্ভীর করে ইয়াসপাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? ইয়াসপা বিড়ালের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, অনেক অসুস্থ, একটু আগে দুবার বমি করেছে আর এখন খিঁচুনির মতো উঠেছে। ওকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ঋষভ আর এক মুহূর্ত নষ্ট না করে এক পা এগিয়ে এসে বলল, ঠিক আছে, দাও ওকে আমার কাছে, আমি যাচ্ছি।
ইয়াসপা ফট করে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল, না আমিও যাব আপনার সাথে। ঋষভ এবার চোখ রাগিয়ে কড়া গলায় থমকে উঠল। একদম না। দেখেছো এখন রাত কয়টা বাজে? অনেক রাত হয়েছে বাহিরে। আমি একাই সামলাতে পারবো, তুমি চুপচাপ বাসায় থাকো। কিন্তু যেতেই আসবা জেদ ধরে কোল থেকে ম্যাওকে শক্ত করে চেপে ধরে চোখের জল মুছে পড়ল, না আমি যাবই যাব, ও আমাকে ছাড়া থাকতে পারে না। আমি না থাকলে ও আরও বেশি কষ্ট হবে। ইয়াসপার এই কান্নামাখা জেদে ঋষভ আর না করতে পারল না। ও একটা দীর্ঘশ্বাস পেলে গাড়ির চাবির রিংটা আঙুলে ঘোরাতে ঘোরাতে করিডোর দিয়ে পা বাড়ালো। ইয়াসপা ও ম্যাওকে বুকে নিয়ে ওর পেছনে পেছনে গাড়ি থেকে রওনা হলো। গাড়ি স্টার্ট দিতেই মাঝরাতে নিস্তব্ধ আর নিঝুম রাস্তা দিয়ে চিরে ওদের গাড়ি ছুটে এলো একটা 24 ঘন্টা খোলা অ্যানিম্যাল ক্লিনিকের উদ্দেশ্যে। চারিপাশে ঘুটঘুটে অন্ধকারের মাঝে হেডলাইটের আলোয় রাস্তার স্পষ্টতা দেখা যাচ্ছে। ক্লিনিকের ভেতরে ঢুকতেই ডিউটির ডাক্তার দ্রুত ম্যাওকে টেবিলে শুয়ে ওর প্রাথমিক চেক আপ শুরু করে দিল। এদিকে ইয়াসপার চোখে তখন ভয় করছে রাজ্যের ঘুম। গত কয়েকদিনের ধকল আর মাঝরাতে এই ছোটাছুটি ওর শরীর আর দিচ্ছিল না। ক্লান্তিতে চোখের পাতা দুটো যেন ভারী পাথরের মতো ভেঙে আসছিল। তবুও ও খুব কষ্ট করে নিজেকে জাগিয়ে রেখে ম্যামের মাথাটা আলতো করে ধরে দাঁড়িয়েছিল। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ঋষভ এক কোণে দাঁড়িয়ে ইয়াসপার ওই ঢুলো ঢুলো অবস্থা আর ক্লান্ত মুখটার দিকে গভীর মনোযোগে খেয়াল করছিল। ও বুঝতে পারল মেয়েটা যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে। ও আর দেরি না করে আলতো করে ইয়াসপার হাত ধরে কেবিন থেকে বের করে বাইরের ওয়েটিং জোনে নিয়ে আসলো। ভেতরে তখন ডাক্তার একা একা ম্যাওকে ইঞ্জেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঋষভ ইয়াসপাকে ওয়েটিং জোনে একটা নাম্বার সোফায় বসিয়ে দিল। তারপর নিজেও ওর ঠিক পাশে বসলো। কিন্তু ইয়াসপা আর এক মুহূর্ত জন্য নিজের চোখ খোলা রাখতে পারল না। একদিকে ম্যাওয়ের জন্য ভেতরে ছটফটানি, অন্যদিকে অনবরত কান্নার ধকলে ওর মাথা যেন ছিঁড়ে যাচ্ছিল। ও দুই হাত দিয়ে শক্ত করে নিজের মাথাটা চেপে ধরে রইল। ব্যথার চোটে সোজা হয়ে মাথাটা তোলার মতো শক্তিও ওর শরীরে অবশিষ্ট নেই। ইয়াসপার ছটপটানি দেখে ঋষভ আর কোনো কিছুই না ভেবে হুট করে ইয়াসপাকে নিজের বুকের মধ্যে তুলে নিল। তারপর বাচ্চাদের মতো ওকে কোলে নিয়ে ধীর পায়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে লাগলো। ইয়াসপা নিজের দুই হাত দিয়ে ঋষভের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। ঋষভ ইয়াসপাকে বুকে লেপ্টে ধরে ওর পায়ে করিডোরের সামনে হেঁটে আসছে, আবার দোল খাওয়াতে খাওয়াতে পেছনের দিকে হেঁটে যাচ্ছে। হাসপাতালের ওই নিঝুম করিডোরে দীর্ঘক্ষণ ধরে ও এভাবেই ইয়াসপাকে বুকে আগলে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে লাগলো। ঋষভের নিজেরই বারবার মনে হতে লাগলো ও মনে হয় কোনো বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই ইয়াসপা গভীর ঘুমে তলিয়ে পড়ে। ঋষভ ওকে নিয়ে আলতো করে সোফার ওপরে বসলো। ও ইয়াসপাকে নিজের কোলের মধ্যে গুছিয়ে তুলে নিল। ইয়াসপার শারীরিক গঠনে অনেকটা ছোটোখাটো আর পুচকে হয় ঋষভ মস্ত বড় কোলের ভেতরে ওকে দেখতে ঠিক যেন একটা ঘুমন্ত ছোট্ট বাচ্চার মতোই লাগছিল। ইয়াসপা একদম নিশ্চিন্তে কোনো রকম দ্বিধা ছাড়াই ঋষভের চওড়া মুখে বুকে মুখ গুজে আরও গভীর ঘুমে তলিয়ে গেল। ঋষভ বা হাতটা দিয়ে ইয়াসপাকে শক্ত করে আগলে রাখলো যেন ও কোনোভাবে পড়ে না যায়, আর ডান হাত দিয়ে নিজের ফোন বের করে স্ক্রল করতে লাগলো। কিন্তু ওর মন আসলে ফোনের স্ক্রিনে ছিল না, ছিল ওর বুকে লেপ্টে থাকা মেয়েটার ওপরে। ওর মধ্যেই প্রায় 20 মিনিট পর কেবিনের দরজা করে ডাক্তার বের হয়। ও ঋষভ আর ইয়াসপাকে ওভাবে ওয়ান পিস হয়ে সোফায় বসে থাকতে দেখে একটু মুচকি হাসলেন। তারপর নিচু স্বরে বললেন, ভয় পাওয়ার একদম কিছু নেই। নতুন জায়গায় আসার কারণে বিড়ালটার ফুড পয়জনিং আর ডিহাইড্রেশন হয়েছিল। শরীর থেকে পানি কমে যাওয়ার কারণেই অমন খিঁচুনি দিচ্ছিল। আমি স্যালাইন আর ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখনও ও শান্ত। তবে সেফটির জন্য আজকে রাতে ও এখানেই অবজারভেশনে থাকুক। স্যালাইনটা শেষ হতে সময় লাগবে। আপনারা কাল সকালে এসে ওকে নিয়ে যাবেন। ঋষভ মাথা নাড়িয়ে ডাক্তারের কথায় সায় দিল। ও ঘুমন্ত ইয়াসপাকে এক হাতে পাচা কোলে করে নিজের কোলে তুলে নিল, অন্য হাতে ইয়াসপার জুতো নিল। ইয়াসপা গভীর ঘুমে কোনো ব্যাঘাত ঘটল না। ও ঋষভের শার্টের কলারটা ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে খামচি ধরে ওভাবেই রইল। ঋষভ ওকে ওভাবেই করে দিয়ে হেঁটে গিয়ে হাসপাতাল থেকে বের হলো এবং গাড়ির সামনে সিটে দরজা খুলে ইয়াসপাকে নিয়ে একসাথে বসলো। ও এক মুহূর্তের জন্য ইয়াসপাকে নিজের বুক থেকে আলাদা করল না। ঠিক তখনই যেন প্রকৃতির রূপে এক মুহূর্ত বদলে গেল। মেঘের ঘন কাটা আর আকাশ জুড়ে বিজলির চমকানি শুরু হলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই আচমকা চারপাশ কাঁপে শুরু হলো প্রচণ্ড ধুলো ঝড় আর মুষলধারে বৃষ্টি। গাড়ির কাছে আছড়ে পড়তে লাগলো বড় বড় পানির ফোঁটা। বাইরে যেন এক প্রলয় শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেই ঝড়ের রাতেরও গাড়ির ভেতরে পরিবেশটা ছিল একদম শান্ত।
গাড়ির ভেতরে এসি চলছে, একদম কনকনে ঠান্ডায়। কিন্তু ঋষভের বুকের ভেতরটা তখন অন্যরকম অনুভূতিতে ভরা। ও নিজের এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে আছে, আর অন্য হাত দিয়ে নিজের কোলের উপরে ইয়াসপাকে একদম শক্ত করে চেপে ধরে রেখেছে। বুকের মাঝে গুটিসুটি মেরে শুয়ে থাকা মেয়েটা আচমকা ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে উঠল। ওর এই ছোট্ট বাচ্চাটা বিড়ালের মতো উলটপালট হওয়া দেখে ঋষভ ড্রাইভ করতে করতে একবার নিচের দিকে তাকালো। ইয়াসপার নিষ্পাপ মুখটা দেখে ঋষভের ঠোঁটের কোণে এক অদ্ভুত সুন্দর হাসি রেখা ফুটে উঠল। ওই ইয়াসপার কপালে এসে পড়া অনেকটা অবাধ্য চুল অত্যন্ত আলতো করে সরিয়ে দিল। তারপর নিচু স্বরে ফিসফিসিয়ে বলল, অন্য মানুষের বউরা তো বড় হয়, তাহলে আমার যেমন বাচ্চা কেন? শেষমেশ ঋষভ রায়ন চৌধুরী বউ স্কুলে পড়ে না, মানি না আমি এই বউকে। ও একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও রাতের ফাঁকা রাস্তায় গাড়ি চালানোয় পুরো মনোযোগ দিল। রাতের নিস্তব্ধতা ভেঙে গাড়িটা একসময় এসে থামল মস্ত বড় রায়ানকুঞ্জের সদর দরজায়। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 2টোর কাছাকাছি। পুরো বাড়ি নিঝুম নিস্তব্ধ। ঋষভ গাড়ি থেকে নেমে অত্যন্ত সাবধানে, যেন এতটুকু ঝাঁকুনি না লাগে, ইয়াসপাকে আলতো করে পাচা কোলে করে কোলে তুলে নিল। অত রাতে গেটের দারোয়ান ছাড়া আর কেউই জেগে নেই। ও সোজা সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের ঘরে গিয়ে ইয়াসপাকে বিছানায় শুইয়ে দিল। গায়ের ওপরে পাতলা কম্বলটা টেনে দিয়ে ওর কপালে আলতো করে নিজের হাত রাখল। গায়ে জ্বর নেই, সব ঠিকঠাক দেখে ও চলে গেল। ক্লান্ত শরীরে 1 কাপ কফি খাওয়ার তীব্র তৃষ্ণা নিয়ে ঋষভ যখন ধীর পায়ে নিচে নেমে এলো, তখন ড্রয়িং রুমের অবছা আলোয় একটা চেনা অবয়ব দেখে ও একটু থমকে দাঁড়ালো। মস্ত বড় সোফাটায় হেলান দিয়ে একই বসে আছেন হৃদ। ওর হাতে কফির মগ, চোখে অনেক ক্লান্তি। ঋষভকে সিঁড়িতে নামতে দেখে হৃদ কফির মগে চুমুক দিয়ে হালকা একটু হাসল। ঋষের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে স্যার, খবর কি, সব ঠিকঠাক? ঋষভ হৃদের মুখোমুখি দাঁড়িয়ে পকেটে হাত রেখে শান্ত গলায় জবাব দিল, ভালো। হৃদ কফির মগটা সামনের টেবিলে উপরে রাখল। তারপর নিজের কপালে হাত দিয়ে একটু ক্লান্ত সুরে বলল, সন্ধ্যা থেকে মাথাটা কেমন যেন ভীষণ ব্যথা, আমার মাথাটা একটু টিপে দিবা ঋষ? বাবার মুখে থেকে এমন আবদার ভরা কথা ঋষভ সম্ভবত ওর পুরো জীবনে কখনো শোনেনি। হৃদ রায়ন চৌধুরী কখনোই কারো কাছে এভাবে নিজের দুর্বলতা বা আবদার প্রকাশ করেন না, তবে মিহির কাছে করে। বাবার এই আচমকা কথায় ঋষভের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ও আর এক মুহূর্ত দ্বিধা না করে হৃদের একদম কাছাকাছি গিয়ে বসল। তারপর নিজের লম্বা বলিষ্ঠ হাত দুটো বাড়িয়ে দিল হৃদের মাথায়। ঋষভের শক্ত আঙ্গুলগুলো যখন হৃদের চুল আর কপালে আলতো করে ছুঁয়ে গেল, তখন হৃদের চোখের কোণাটা কেমন যেন ভিজে উঠল। ওনার মনে হলো বহু বছর পর, হয়তো প্রায় 1 যুগ পর, ওর ছেলেটা ওনার শরীর স্পর্শ করলো। ও সেই ছোট্ট ঋষ যে একদিন ওর আঙুল ধরে ধরে হাঁটতে শিখেছিল, সে আজ কত বড় হয়ে গেছে। এখন আবার বিয়ে করে একটা ফুটফুটে বউ নিয়ে সংসারও করছে, ভাবা যায়? 2 হাত দিয়ে ঋষভের মুখটা আগলা ধরে নিচের কাছে টেনে নিল। তারপর ওর কপালে একটা গভীর চুমু খেলো। ঋষভ সাধারণত ভীষণ গম্ভীর আর রুট স্বভাবের হলেও বাবার ভালোবাসার সামনেও একদম চুপচাপ শান্ত এক ছোট্ট ছেলের মতো বসে রইল। এই মাঝরাতে আলো আঁধারের মাঝে বাবা আর ছেলেকে পাশাপাশি বসে থাকতে দেখলেও যে কেউ এক নজরে বিভ্রান্ত হয়ে যাবে। দুজনের চেহারার কাটিং, চোখের চাহনি আর ঠোঁটের গঠন হুবহু একই রকম, এমনকি বডি ফিটনেসও প্রায় একই রকম চওড়া আর পেশিবহুল। শুধু ঋষভ হাইটে বাবার চেয়েও 2 ইঞ্চি 2 বেশি লম্বা। বাহিরে কোনো মানুষ ওনাদের দেখলে কোনোদিনই বাবা ছেলে বলবে না, মনে হবে 2 ভাই পাশাপাশি বসে আছে। ঋষভ নিচের ভেতরে অস্বস্তিটা কাটিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ওপর থেকে একটা বুকফাটা কান্নার আওয়াজ ভেসে এলো। নিঝুম রাতের নিস্তব্ধতা চিরে দিয়ে সে কান্নার শব্দটা আর কারণ নয়, ইয়াসবার। ও যেন কোনো একটা ভয়ঙ্কর আতঙ্কে দুঃস্বপ্নে বা ব্যথায় চিৎকার করে টুকরে টুকরে কাঁদছে। তীক্ষ্ণ কান্নার আওয়াজ কানে যাওয়া মাত্রই ড্রয়িং রুমে বসা রীতা আর ঋষভ দুজনের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য থমকে গেল। কলিজাটা উড়ে গেল ওদের। কান্নার আওয়াজ পাওয়া মাত্রই রীতা আর ঋষভ ড্রয়িং রুম থেকে এক প্রকার ঝড় গতিতে সিঁড়ি পেয়ে ওপরে ছুটে গেল। ঋষভ ধরফর করে নিজের রুমের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল ইয়াসপা বিছানার উপরে গুটিসুটি মেরে বসে 2 হাঁটুতে মুখ গুজে হাউমাউ করে কাঁদছে। ওর পুরো শরীরটা কান্নাত্তরে কাঁপছে। ঋষভ বিছানার কাছে যাওয়ার সাথে সাথে ইয়াসপার চোখের পলকে ওর কোমর জড়িয়ে ধরল। ওর শার্টের বুকটা চোখের পানিতে ভিজিয়ে দিয়েছে। ডুকরে ডুকরে বলে উঠল, আমার আমার ম্যাও কই? ও কি মারা গেছে? ওকে কি আর এনে দিবেন না? ওকে আমার কাছে এনে দিন, আমার মাওকে আমার কাছে দিন। ঋষভ ইয়াসপাকে শান্ত করার জন্য নিজের গলার স্বর নরম করে বলল,
আরে না, ও মারা যাবে কেন? ও হাসপাতালে আছে, ওর ট্রিটমেন্ট হচ্ছে। ডক্টর ওকে ইনজেকশন দিয়ে অবজারভেশনে রেখেছে। এক আর তাই এক রাত ওখানে থাকতে বলেছে। কিন্তু ইয়াসপা কোনো যুক্তি মানতে নারাজ। ও মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলল, না আমি কিচ্ছু জানি না, আমাকে এখনই ওকে এনে দিন। ও একা একা ভয় পাচ্ছে, ও আমার কাছে ভালো থাকবে। আমার মা ওকে এনে দিন। হৃদ ইয়াসপার এই পাগলামি দেখে ওর মায়া হলো। হৃদ ইয়াসপার একদম কাছে এসে খাটের পাশে দাঁড়িয়ে বলল, অ্যাটম বোম শোনো, বিড়াল বেটি এখন সুস্থ, ভীষণ অসুস্থ। ও আগে সুস্থ হোক, তারপর ওকে বাসায় আনা হবে। ডাক্তারের আন্ডারে না থাকলেও ও আরও অসুস্থ হয়ে পড়বে। তুমি বরং শান্ত হও, কাল সকালে গিয়ে ওকে দেখে এসো। হৃদের কথা শুনেই ইয়াসবার জেদ এক বিন্দু কমল না। ও চোখ মুছে নাক টেনে আবার টুকরে উঠল। না, কাল সকালে কেন? আমাকে এক্ষুনি এনে দিন, আমি কিচ্ছু জানি না, আমার এক্ষুনি ওকে লাগবে। ইয়াসবার এই কান্না আর ছটফটানি দেখে ঋষভের মেজাজটা এবার চড়ে গেল, কিন্তু একই সাথে ওর ভেতরে অস্থিরতাও কাজ করছিল। ও হাল ছেড়ে দিয়ে একটু রুক্ষ স্বরে থমকে উঠে বলল, এই বাল থাম, কান্দিস না, এনে দিচ্ছি ওকে। আর একটা কান্নার শব্দ মুখ থেকে বের হলে কানের নিচে মেরে কান ঝনঝনিয়ে দিব, স্টুপিড। কথাটা বলেই ঋষভ আর এক সেকেন্ডও দাঁড়ালো না। গভীর রাতে এই অবস্থাতেই ইয়াসবার জেদ পূরণ করতে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গাড়ির চাবি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেল। ঋষভ চলে যেতেই ঘরের থমথমে ভাবটা একটু কাটল। হৃদ ইয়াসবার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ভাগ্যিস সেদিন আমার ছেলের সাথে তোমার বিয়েটা হয়েছিল, না হলে তোমার মতো অ্যাটম বোম আমি কোথায় পেতাম। শ্বশুরের মুখে এমন কথা শুনে ইয়াসপা নিজের কান্না ভুলে গেল। ওর চোখে ভরা পানি নিয়ে খ্যাক করে হেসে উঠল। ইয়াসপাকে হাসতে দেখে হৃদর পকেট থেকে একটা চকলেটের বক্স বের করে ওর হাতের ওপরে রাখলো। তারপর মাথায় হাত বুলিয়ে বলল, নাও, এবার আর কেঁদো না, লক্ষ্মী মেয়ের মতো চকলেট খাও, আমি আসছি। হৃদ ঘর থেকে চলে যাওয়ার পর ইয়াসপা চকলেট হাতে ঋষভের ফেরার পথে চেয়ে বসে রইল। এদিকে ঋষভ এই মাঝরাতে হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে অনেক বুঝিয়ে শুনিয়ে অবশেষে বিড়ালটাকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসলো। ডাক্তার অবশ্য কিছু জরুরি মেডিসিন দিয়ে কড়া গলায় বলে দিয়েছেন সকালে যেন অবশ্যই ওকে আবার চেক আপের জন্য আনা হয়। ঋষভ ঘরে গিয়ে মাওকে ইয়াসপার কোলে দিতে মেয়েটার মুখে যেন চাঁদের আলো ফুটল। ও মায়ের গায়ে হাত বুলিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরল। বিছানায় শুয়ে পড়ল। এতক্ষণে ধকল আর কান্নার ক্লান্তিতে ইয়াসপার চোখ দুটো ঘুমে লেগে এসেছিল। বিড়ালটাকেও ওর নিজের বুকের সাথে শক্ত করে ধরে রাখল। ঋষভ ইয়াসপাকে শান্ত দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেল চেঞ্জ করে ঘুমানোর জন্য। সারা বাড়ি বাতি নেভানো, চারিদিকে একদম নিঝুম। ইয়াসপা তখন তন্ডাছন্ড অবস্থা, পুরোপুরি ঘুমোয়নি, কিন্তু চোখ দুটো বন্ধ। এমন সময় ওর হুট করে মনে হলো ওর পেটের উপরে কে যেন আলতো করে মুখ ঘেঁষছে। অনুভূতিটা একদম স্পষ্ট। ও ভাবল হয়তো ম্যাও ওর পেটের উপরে শুয়ে পড়েছে। ও পাত্তা না দিয়ে চোখ বন্ধ করেই রইল, কিন্তু একটু পরে ও টের পেল কেউ একজন ওর পেটের উপরে আলতো করে পরশে চুমু খাচ্ছে। ইয়াসপা অনেকক্ষণ ধরে ভীষণ মনোযোগ দিয়ে খেয়াল করলো। হ্যাঁ, অনুভূতিটা মোটেও ভুল নয়, কেউ একজন সত্যি ওর পেটে এক নাগারে চুমু খেয়ে যাচ্ছে। গভীর করে ম্যাও কি এমন করতে পারে? ইয়াসপা যখন বিষয়টা নিয়ে মনে মনে ভাবলো, ঠিক তার পরের মুহূর্তে ও শিউরে উঠল। ও খুব স্পষ্টভাবে ফিল করলো পেটের চামড়ার উপরে কেউ একজন বেশ শক্ত করে কামড় বসিয়ে দিয়েছে। সেই কামড়ের হালকা ব্যথায় ইয়াসপার পুরো শরীর একসাথে ঝাঁকুনি দিয়ে উঠল। ও আর এক মুহূর্ত দেরি না করে ঝট করে চোখ মেলে তাকালো, উঠে বসলো। কিন্তু ঘরের অবচা অন্ধকারে চারিদিকে তাকিয়ে ও শীত দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। বিছানায় ওর পাশে ম্যাও শান্ত হয়ে ঘুমিয়ে আছে, আর পুরো ঘর ও ছাড়া দ্বিতীয় কোনো মানুষ বা প্রাণীর অস্তিত্বই নেই। তাহলে এই মাঝরাতে ওর পেটে ওভাবে চুমু আর কামড়টা দিল কে? ইয়াসপা ঘরের অবচা অন্ধকারে চারিদিকে আরও একবার ভালো করে চোখ বোঝালো। না, কোথাও কেউ নেই। চারিপাশটা একদম নিঝুম শুনশান। ও নিজের পেটের ওপরে হাত বুলিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। ওর কেন জানি মনে হলো যাই ঘরে থাকুক না কেন এই বাড়িতে কোনো একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। ও বিছানা থেকে নেমে টেবিলের ড্রয়ার থেকে ওর এই অতিপ্রিয় ডায়েরিটা বের করলো। এটা ওকে ওর বাবা দিয়েছে। ও কলম দিয়ে ডায়েরির পাতায় আজকের তারিখ দিয়ে খুব সংক্ষেপে কিছু একটা লিখে রাখলো। ডায়েরিটা বন্ধ করতেই ইয়াসপার মাথায় হুট করে একটা নতুন চিন্তা খেলে গেল। ও আর এক মুহূর্ত দেরি না করে নিজের ঘর থেকে বেরিয়ে সোজা ঋষভের রুমের দিকে পা বাড়ালো। করিডোরটা তখন একদম অন্ধকার। ঋষভের ঘরের সামনে গিয়ে দেখলো দরজাটা পুরোপুরি আটকানো নয়, হালকা ভেড়ানো রয়েছে। ও আলতো ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। জিরো ওয়েটের নীলচে আলোর মাঝে দেখা যাচ্ছে সাদা ধপধপে মস্ত বড়
বেডে ঋষভ একাই হাত পা ছড়িয়ে আয়েশ করে ঘুমোচ্ছে। ইয়াসপা খাটের একদম কাছে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই ঋষভ কেমন যেন একটা অস্বস্তি বোধ করে আচমকা চোখ মেলে তাকালো। ঘরের মৃদু আলোয় নিচের বিছানার পাশে একটা অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখে ও এক মুহূর্তের জন্য চমকে উঠল। পরক্ষণে ইয়াসপাকে চিনতে পেরে ওর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে গেল। ও বিছানায় উঠে বসে একটু কর্কশ গলায় বলল, এই বাচ্চা, এত রাতে আমার রুমে এসেছিস কেন? চোখে ঘুম নেই, থাপ্পড় চিনিস? ঋষভকে এভাবে হুট করে উঠে বসতে দেখে ইয়াসপা একটুও ভরকাল না। ও নিজের ভেতরের রাগ আর ক্ষোভ উগরে দিয়ে বিড়ালের মতো গড়গড় করে বলল, আমার পেটে কেউ চুমু খেয়েছে জানেন? ইয়াসপার মুখে এমন অদ্ভুত কথা শুনে ঋষভ একদম আকাশ থেকে পড়ল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও চোখ দুটো বড় বড় করে অবাক হয়ে বলল, হোয়াট? কে চুমু খেয়েছে তোকে? ইয়াসপা মুখটা ভীষণ কান্না ভেজা করে বলল, আমি জানি না তো কে, শুধু চুমু না, দেখুন এখানে একটা কামড়ও দিয়েছে শয়তানটা। কথাটা বলে ইয়াসপা ওর পরনে ঢিলে ঢালা গেঞ্জিটা সামান্য ওপরের দিকে তুলে দেখালো। ঋষভ মোবাইলের ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে ইয়াসপার পেটের দিকে তাকাতেই ওর পুরো শরীর রাগে রিরি করে উঠল। ইয়াসপার ফর্সা পেটের চামড়ার উপরে আসলে একটা জায়গা বেশ লাল হয়ে ফুলে আছে, আর এখানে স্পষ্ট দুটো দাঁতের নিখুঁত দাগ বসে গেছে। এই দৃশ্য দেখা মাত্রই ঋষভের মাথার সব কটা রোগ একসাথে চিরবির করে উঠল। মেজাজ খারাপ হয়ে গেল ওর। ওর নিজের বাড়িতে ওর নিজের বিবাহিত বউকে এত রাতে কার এত বড় সাহস যে ঘরে ঢুকে এমন নোংরামি করে যাবে? রাগে ঋষভের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। ওর মনে হচ্ছে ইয়াসপার গলাটা টিপে এক্ষুনি মেরে ফেলতে। ও ইয়াসপার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, কোন ছেলে তোকে চুমু খেয়েছে? সত্যি করে বল, কার সাথে তোর এসব চলছে? ঋষভ এভাবে সন্দেহ করতেই ইয়াসপা একদম তেলে বেগুনে জ্বলে উঠল। ও রেগে মেগে চিৎকার করে বলল, আরে বাড়া, আমি কি জানি নাকি কে খেয়েছে? জানলে তো আমি নিজেই ওরে জুতো দিয়ে দিতাম। আমি কি সাত করে অমন কামড় দিতে ডেকেছি যে আসো আমার পেটে কামড় দাও, না হলে আমার ঘুম আসবে না? আর বললাম না। ইয়াসপার মুখের এই চড়া জবাব শুনে ঋষভ বুঝতে পারল মেয়েটা আসলেই সত্যি বলছে। ও একটা লম্বা শ্বাস পেলে নিজের রাগটা কোনো মতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তারপর ইয়াসপার ঢিলেঢোলা পোশাকটার দিকে তাকিয়ে একটু কড়া গলায় বলল, কালকে থেকে বাসায় এসব গেঞ্জি টেঞ্জি পরে ঘুরবি না, বড্ড জামা কাপড় পরবি, বুঝেছিস? এসব গেঞ্জি পরে পুরো বাড়ি টই টই করে ঘুরতে দেখলে থাপড়ে দিয়ে দাঁত ফেলে দেব। ঘরের থমথমে পরিবেশটা একটু শান্ত হলে ঋষভ বিছানায় এক পাশটা ফাঁকা করে দিয়ে গভীর গলায় বলল, আর কোনো কথা না বাড়িয়ে এখানে এসে ঘুমাও, নিচে ঘরে যাওয়ার কোনো দরকার নেই। ইয়াসপা প্রথমে একটু ইতস্তত করলো, কিন্তু পেটের ওই কামড়ের ভয় আর মাঝরাতের ওই অনুভূতির কারণে ও আর জেদ দেখালো না। গুটিসুটি মেরে ঋষভের দেখানো পাশে গিয়ে শুয়ে পড়ল। বিছানায় লাইটটা নিভিয়ে দিয়ে ঋষভ শুয়ে পড়ল ঠিকই, কিন্তু ওর চোখ থেকে ঘুম উধাও হয়ে গিয়েছে। ওই সিলিংয়ের দিকে তাকিয়ে এক নাগারে গভীর চিন্তা করতে লাগলো, কে ইয়াসপাকে এভাবে স্পর্শ করলো? এই বাড়িতে এমন কে আছে যে এত বড় দুঃসাহস দেখালো? ওর মনে মনে ইয়াসপাকে যতই নিজের বউ বলে মেনে না নিক, তাই বলে অন্য কেউ এসে ওর বইয়ের উপরে অধিকার ফলাবে আর এমন বেয়াদবি করে পার পেয়ে যাবে? সামনে পেলে কলিজা টেনে ছিঁড়ে ফেলবে, সেটা মেয়ে হোক আর ছেলে হোক।